কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং সেই ঘটনার পর একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তবে এবার ধৃতের পরিবারের যে বক্তব্য তাতে বাড়ছে চাপানোতর, অর্থাৎ রাজনৈতিক পরিচয় দিয়ে কিন্তু সেখানে চাপানোতর বাড়ছে। অন্যদিকে রাজারহাটে বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। কি ঘটেছে, কেন এই অভিযোগ সামনে আসছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর যে কোনো দিন এসআইআর শুরু হবে, আর এসআইআর শুরু হলে বিএলওদের বদলি নয়, এরকমই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে আজকে আমরা আমাদের ছক ভাঙা ছটার আলোচনা শুরু করব। তবে শুরুতেই আজকের গুরুত্বপূর্ণ বিষয়, কাকদ্বীপ কাণ্ডে চরমে চাপানোতর, তৃণমূলের উল্টো সুর ধৃতের পরিবারের, সেই বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। এরই মধ্যে রাজারহাট, যেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ, কি হয়েছে রাখবো। যেরকম বলছিলাম, এসআইআর শুরু হলে বদলি নয়, বিএলওদের বদলি নয়, এরকমই আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। তবে শুরুতেই দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরবো, একদিকে কাকদ্বীপ, অন্যদিকে রাজারহাট। কাকদ্বীপে কালী মূর্তি যে ভাঙার ঘটনা, সেই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ছিল। অন্যদিকে আবার রাজারহাটের যে ঘটনায়, সেখানেও কিন্তু বিসর্জনের যে শোভাযাত্রা, সেখানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। কি অভিযোগ? জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় পুলিশের বিরুদ্ধে সেখানে লাঠিচার্জের অভিযোগ সামনে আসে। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে কাকদ্বীপ, অন্যদিকে রাজারহাট। কাকদ্বীপের ঘটনায় কিন্তু দুদিন পরেও রহস্য, ধৃতের যে রাজনৈতিক পরিচয় তা নিয়ে তৃণমূলের উল্টো সুর এবার পরিবারের। আমরা জানি কাকদ্বীপের ঘটনায় তৃণমূল বারবার বলেছে এখানে বিজেপির হাত রয়েছে, কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবার কি বলছে এবং পুজো উদ্যোক্তা কি বলছেন শুনুন। তার নাম? আমার নাম প্রতি হালদার। আপনার ছেলের নাম? নারায়ণ হালদার। সে কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ। কেন? একটা ঠাকুর ভেঙেছে, কারা ভেঙেছে, কি ব্যাপার হয়েছে বলতে পারবো না। সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে 5-7 জন ছেলে এক জায়গায় বসে, ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক, বলতে পারছি না। তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে। অথচ আমার ছেলে খুব ভালো ছেলে, কোনো ওর ব্যাগ রিপোর্ট নেই, কিচ্ছু নেই, সুন্দর ছেলে, ফার্নিচারের কাজ করে। এবং আমি তার বাবা, আমি ঠাকুর ভক্ত, আমি হরিভক্ত। আমার মনে জায়গা ঠাকুরদা আছে পিতলের, সোনার সিংহাসন করে, আমি দান দান করি, বুঝলেন, কমের কম, বেশি না, আমি গরিব মানুষ। সেখানে আমার ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবং আমার বাবা আজ থেকে 15-20 বছর আগে টিএমসির মেম্বার হয়ে দাঁড়িয়েছিল, তার ছেলে আমরা টিএমসি করি। অথচ সেখানে আপনার ছেলে? আমার ছেলেও টিএমসি করে। ও কি বিজেপির যুব মোর্চায় আছে? না, ও কী করে থাকবে, সেই ছেলেও বোকা টোকা ছেলে। ওকে কোনো বিজেপির তারে যায় না, কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না, কোনো জায়গাও যায় না। ফার্নিচারের কাজ করে, লোকের বাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে। আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল? সদস্য ছিল, ভোটে দাঁড়িয়েছিল, হেরে গিয়েছে। কোন দলের? টিএমসি। কোন সালে? সেটা ঠিক সালটা বলতে পারছি না, আজ থেকে 20-25 বছর হয়। তো নারায়ণ কি করে? ওই মিস্ত্রি, ওই কাঠের মিস্ত্রি, যেটা ছুতোর মিস্ত্রি বলে। নারায়ণ এর আগে কি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে, নেশা করে বা এমনি? কোনো সময় দেখিনি ও কোনো জায়গায় ভাঙচুর বা কোনো জায়গায় হামলা, কাউকে মারধর করে না, আমি দেখিনি, আর বলতেও পারবো না। পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে নারায়ণকে। নারায়ণকে এই ঘটনা ঘটেইছে, আপনাদের কাছে কি খবর বা আপনারা কি মনে করছেন? এবারে আমরা জানি কি করে। নারায়ণ কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। কোনো পদে আছে? হ্যাঁ, না, ওর বাবা থাকে অন্য জায়গায়, 1 নম্বরে হাট, আর ও এখানটায় ওই মিস্ত্রি কাজ করে। অর্থাৎ কাকদ্বীপের ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ হালদার, সেই ধৃতের পরিবার কি বলছে আপনারা শুনলেন। এই নিয়ে অবশ্যই আমি মণিশঙ্করদার কাছে যাব, কিন্তু তার আগে আজও কুণাল ঘোষ কি বলেছেন একবার শোনাবো। নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত, সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। প্রথমে এদের লাফালাফি করছিল বিজেপি, আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোনো ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি,
আলটিমেটলি দেখা যাচ্ছে, এর আগেও দেখা গেছে, প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপির, যে তারাই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে, যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ সচেতন, পুলিশ সচেতন, ধরা পড়ে যাচ্ছে। অর্থাৎ ধৃতের অর্থাৎ নারায়ণ হালদারের রাজনৈতিক পরিচয় নিয়ে একটা চাপানোতর তৈরি হয়েছে। আমি এখান থেকে সরাসরি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে যাব। মণিশঙ্কর দা, কে ঠিক কে ভুল আমরা জানি না। তৃণমূল অর্থাৎ কিছুক্ষণ আগে কুণাল ঘোষের বক্তব্য আমরা শোনালাম, যেখানে কুণাল ঘোষ বলছেন ধৃত বিজেপি যুব মোর্চার, এখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এদিকে ধৃতের পরিবার এবং গ্রামবাসী বলছে তৃণমূল করে না। তার মানে কি ব্যাপারটা হচ্ছে যে যারা তৃণমূল করে তারাই কি কালী মূর্তিটা ভেঙেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা খবর করার জন্য রাজনীতির কোনো অনেক তো ইস্যু আছে, রাজনীতি করার জন্য এই ধরনের সাজানো, আমি তো বলবো একটা সাজানো ঘটনা হয়েছে। দেখুন, আবার আপনাদের এখানে স্টলে দেখতে পাচ্ছি যে তারা আবার শুভেন্দু অধিকারীর কাছে আইনি সহায়তা চেয়েছে। তারা তৃণমূল করে, আইনি সহায়তা চাইছে আবার শুভেন্দু অধিকারীর কাছে। আমার এই ব্যাপারে আরেকটা বলা আছে। দেখুন, সত্যি সত্যি আপনি যেটা শুরু করলেন যে কে করেছে সেটা তো সত্যি জানা নেই। একটা ইনভেস্টিগেশন অন্য নাম বেরিয়ে আসতে পারে, বিজেপি একরকম বলছে, তৃণমূল একরকম বলছে, কিন্তু আপনি দেখুন পরপর ঘটনাগুলো। আজকে যদি আমরা জুতো ছুড়ো কাণ্ড দেখি সুপ্রিম কোর্টে, সেটা কি কোনো মুসলিম করেছিল? আজকে যদি আরজি করে সিবিআই এবং স্টেট গভর্নমেন্ট যেভাবেই হোক না কেন একজনকে ধরেছিল, সেটা কোনো মুসলিম করেছিল? সেভাবে লাস্টলি যে কথাটা বলবো, এই যে কালী মূর্তি ভাঙা, তার তো সাধক রামকৃষ্ণ, তার যে সংগঠনগুলো আছে এই যে ভারত সেবা সংঘ আশ্রম থেকে, তারা কোথায় আজ? যারা এই ধর্মের সঙ্গে যাদের সরাসরি যারা ধর্ম নিয়ে প্রচার করে, যে প্রচার, আপনি অনেকগুলো কথা বললেন, ঠিক পরিষ্কার হলো না। মানে আপনি কি বলতে চাইছেন পরিষ্কার হলো না? আমি কিন্তু স্পষ্ট প্রশ্ন করেছিলাম যে মানে তৃণমূল বলছে যে এখানে বিজেপির হাত রয়েছে, একদম স্পষ্ট। কুণাল ঘোষ কি বলেছেন আপনি শুনলেন, আমিও শুনেছি। আবার এদিকে পরিবার গ্রামবাসী অর্থাৎ নারায়ণ হালদারের পরিবার গ্রামবাসী, পুজো উদ্যোক্তা, তারা বলছে নারায়ণ হালদার তৃণমূল করে। আমি একদম পরিষ্কার বলছি যে কে করেছে সেটা পরে জানা যাবে। এটা র্যান্ডাম প্রসেসে হতো। সারা পশ্চিমবাংলায় যদি এটা কোনো মুসলিম জেহাদি যদি এরকম ঘটনা ঘটাতো, অনেক কিছু বলার আছে, কিন্তু এটা পরিষ্কার একটা ইস্যু ভিত্তিক ইস্যু করে রাজনীতির জন্য সাজানো ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। এটা আমি পরিষ্কার বলতে পারি। এই ধরনের ঘটনা কেউ করতে পারে না। আমরাও তো কালী পুজোর সময় তো বিভিন্ন জায়গায় এলাম, কত মুসলিম ছেলে মেয়ে আমাদের সঙ্গে ছিল। এইটা নিয়ে বলতে চাইছেন যে না জেনেই বলা হয়েছে বিজেপি করে বলে, মানে তদন্ত করে দেখা হবে গোটা ব্যাপারটা, দেখা হবে। আমি বলছি যে এটা একটা ইস্যু, একটা ইনসিডেন্ট হতে পারে, কোনো ভাবে রিঅ্যাকশন নিতে হবে। এত অন্যরা আমি শুনলাম হয়েছে মহিলা হয়েছে করেছে কোনোদিনও মহিলা হয়ে গেছে। বেশ, তরুণ জ্যোতি। আচ্ছা, প্রথমেই ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সহসভাপতি হিসাবে উইথ অথরিটি আমি বলতে পারি, নারায়ণ হালদার বলে যিনি আছেন, তিনি ভারতীয় জনতা যুব মোর্চার সাথে কোনোভাবে যুক্ত নয়। দেখো, দুটো ঘটনা তোমরা সিম্পলিফাইড করছো, দুটো ঘটনা। ফার্স্ট ঘটনা কালী মূর্তি ভাঙা, সেকেন্ড ঘটনা মা কালীকে অ্যারেস্ট করে প্রিজন ভ্যানে তোলা। প্রথম ঘটনাটা, এই নারায়ণ হালদার তিনি আত্মত্যাগ করলেন। তিনি তৃণমূলকে বাঁচানোর জন্য, তৃণমূলের একজন কর্মী, তৃণমূলকে বাঁচানোর জন্য ম্যাটারে অ্যাগ্রেভেট না হয় তার জন্য তিনি আত্মত্যাগ করলেন। তিনি অবশ্যই পুরস্কৃত হবেন বা পুরস্কার অলরেডি পেয়ে গেছেন। সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার কাছে আমার প্রশ্ন আছে, এই রাজ্যে আন্দোলনরত চাকরি প্রার্থীরা অ্যারেস্ট হয়, ডিএ চাইলে সরকারি কর্মচারীরা অ্যারেস্ট হয়, চাকরি হারা শিক্ষকরা অ্যারেস্ট হয়, বিচারের দাবি চাইলে রাস্তায় নামলে অ্যারেস্ট হয়। মা কালী পর্যন্ত ছাড় গেল না, মা কালীকেও অ্যারেস্ট করতে হলো। আর এই কোটেশ্বর রাও পুরোনো খেলাড়ি, সবাই জানে, দাদা আরও ভালোভাবে জানবে। কোটেশ্বর রাও এসপি ডায়মন্ড হারবার ছিল, তার কীর্তি ওখানে আমরা জানি। তারপর এসপি বাঁকুড়া ছিল, বাঁকুড়ায় কি ফুল ফুটিয়েছেন সবাই জানে। তো এখন এসপি সুন্দরবন, তিনি তো প্রায় ক্যামাক সিটির একটা অফিসে যান, খোঁজ নাও না ক্যামাক সিটির অফিসে কার সাথে দেখা করতে যান, কার নির্দেশে কাজ করেন। এই পুরো ঘটনাটা, এই নারায়ণ হালদারকে ফ্রেম করার যে চক্রটা, এটা চলেছে বাপি হালদার এবং কোটেশ্বর রাওয়ের একটা মাস্টার প্ল্যান। দুজনে মিলে মাস্টার বাপি হালদারকে ইস্যুতে নেই, দাঁড়িয়ে যাও। বাপি হালদার পঞ্চায়েত প্রধান, ঘুষের অভিযোগ যার বিরুদ্ধে আছে, যার বিরুদ্ধে মামলা আছে, সে বর্তমানে এমপি। সেখানে গতকাল কোটেশ্বর রাওয়ের প্রসঙ্গ উঠলো, অর্থাৎ এসপি কোটেশ্বর রাও গতকাল তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন জেরার মুখে দোষ স্বীকার করে নিয়েছেন ধৃত, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই প্রেজেন্ট ভ্যালে কালীমূর্তিকে তোলা হয়েছিল। আর আজ শুভেন্দু অধিকারী কি বললেন শোনাবো পরপর। অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম, গ্রামে পাঠিয়ে রেড করে আমরা
নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, স্টোন পেল্টিংকে শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখান, তিনি ভবতারিণী। शांति श्रृंखला बजाय रखून, गुजाबे कान देवें ना। पुलिस का संरक्षण में आप देखा माता काली का किस तरीके से मूर्ति को तोड़फोड़ किया, और वो तोड़फोड़ होने वाला मूर्ति को लेकर पुलिस अपना प्रिजन वैन में चला गया। ये क्या हो रहा है बंगाल में? ये हिंदू के ऊपर अपमान, देव देवी के ऊपर अपमान। आप सबको एक होना चाहिए। সৈকত, এ তো মানে সবকিছু গুলিয়ে যাচ্ছে। মানে বিজেপি বলছে যে এখানে তৃণমূল বলছে বিজেপি, আবার পরিবার বলছে যে না কোনো বিজেপি নয়, তৃণমূল করে। আবার পরিবার শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে আইনি সহায়তা চাইছেন। আমি বলছি এটা একটা স্ক্রিপ্টেড যাত্রাপালা। এটা তৃণমূল বিজেপি বলে যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আসলে এটাই আরএসএস এর স্ক্রিপ্ট। এই রাজ্যের মাটিতে হিন্দু মুসলমানের রাজনীতিকে ভাগাভাগি করতে হবে। তার জন্যই আসানসোলে ইমাম রশিদির ছেলে খুন হয়ে গেলে ইমাম রশিদি সম্প্রীতির বার্তা দেয়, আর দাঙ্গা লাগানোয় অভিযুক্ত বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী হয়। তার জন্যই খিদিরপুরে দাঙ্গা হয়ে গেলে বস্তি আগুন জ্বলে যায়, আর তারপর সেখানে তৃণমূলের নেতা নাম্বার 2 মন্ত্রী তার একটা কোম্পানি প্রাইভেট মাল্টি স্টোরেজ বিল্ডিং বানায়। তার জন্যই 2022 সালে কোচবিহারে বিজেপি যুব মোর্চার নেতা যে ফেসবুকে লেখে চোর ধরো নবান্ন চলো, 2025-এ তৃণমূলের যুব জেলা সভাপতি হয়। পুরুলিয়া জেলায় বিজেপির যুব মোর্চার নেতা এখন 2025-এ তৃণমূলের যুব সভাপতি হয়। শুভেন্দু অধিকারী যদি তৃণমূলের মন্ত্রী থাকাকালীন হাফ প্যান্ট পরা অবস্থায় আরএসএস করতে পারে, তাহলে এ কেন তৃণমূলের থেকে বিজেপি আরএসএস এর হিডেন লোক হতে পারে না? আমি বলছি এটা যত ভোট আসবে আরএসএস এর স্ক্রিপ্টেড নাটক। মন্দিরে আক্রমণ হবে, মসজিদে আক্রমণ হবে, হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করা হবে। সেটা মুর্শিদাবাদ হতে পারে, বেলডাঙ্গা হতে পারে, চাপড়া হতে পারে, কাকদ্বীপ হতে পারে। আপনার মনে আছে মুর্শিদাবাদের ঘটনার পর এই মমতার পুলিশ সংখ্যালঘু বাচ্চা ছেলে মেয়েদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলের ভেতর ঢোকাচ্ছে, আর বিজেপি হিন্দুত্বের রাজনীতি করে। দাদা আমার বড্ড কিউট, দেখো এরা তৃণমূলের বিরুদ্ধে এত সোচ্চার, কিন্তু বেবিকেও তৃণমূল বসতে এদের দলের ডি রাজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকে। বড় বড় কথা বলার আগে নিজের দলের কর্মীরা একটু বোঝাও না। নিজের দলের কর্মীরা মরে সব জায়গায় তোমরা আরএসএস এর ভূত দেখো, নিজের দলের কর্মী মরলে পাশে দাঁড়ানো। হরগোবিন্দ দাস চন্দনদাসকে ভুলে গেছো যে হরগোবিন্দ দাস চন্দনদাস ধর্ম সংকটে মানুষকে তোমাদের ধর্ম দলের বাঁচাতে কর্মী মারা গেল, তাদের অভিযুক্ত হয়ে মামলা করছে তোমার দলের উকিল। তোমার দলের উকিল হরগোবিন্দ দাস চন্দনদাসের হত্যাকারীদের হয়ে মামলা করছে। তোমরা কথা বলো, তোমরা সেকুলার না। কাকদ্বীপ নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, অন্তত স্টুডিওতেও সেই পরিবেশ। এবার রাজারহাটের ঘটনায় আসি। রাজারহাটে কি হয়েছে? কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ। রাজারহাটের চাঁদপুরে বিসর্জনের শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনি। শোভাযাত্রায় জয় শ্রীরাম ধ্বনিতে আপত্তি জানায় তৃণমূল, পুলিশে খবর দেওয়া হয়, আর তারপরে শোভাযাত্রায় পুলিশের তরফে বাধা দেওয়া হয়, মারধর করা হয় বলেও অভিযোগ সামনে আসে। চাঁদপুরে এরকম ঘটনা ঘটেনি, পুলিশ কোনো লাঠিচার্জও করেনি। পুলিশ চাঁদপুরে কোনো লাঠিচার্জ করেনি, কেউ আহতও হয়নি। পুলিশ শুধুমাত্র শোভাযাত্রা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। লাঠিচার্জের অভিযোগ উড়িয়ে দাবি বিধাননগর কমিশনারেটের। কালীপুজোর বিসর্জনে জয় শ্রীরাম ঘিরে বিতর্ক, এবং শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা এবং লাঠিচার্জের অভিযোগ। আমরা এই মুহূর্তে রয়েছি রাজারহাটের মোবারকপুরের আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপের সামনে। গতকাল সন্ধ্যে 7টার সময় এই পুজো মণ্ডপের মাতৃপ্রতিমায় এখানকার যারা উদ্যোক্তা তারা বিসর্জনের জন্য শোভাযাত্রা নিয়ে বের হন। তারা যেটা দাবি করছেন যে তারা যখন শোভাযাত্রা নিয়ে এই এরিয়া থেকে কিছুটা সামনের দিকে গেছেন তখন তারা গান বাজাচ্ছিলেন, এবং সেই গানের মধ্যে জয় শ্রীরাম
ছিল এবং আচমকাই স্থানীয় কিছু লোকজন তারা পুলিশের কাছে গোটা বিষয়টা জানায় এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আসেন, এসে গান বন্ধ করার মতো পরিস্থিতি হয়। শুধু তাই নয়, লাঠিচার্জ এবং বেশ কয়েকজনকে মারধরের মতো ঘটনাও ঘটে। আমরা ঠিক কি হয়েছে আমরা একটু কথা বলে নেব। ভাই, গতকাল রাতে কখন হলো, কি হলো? আমাদের প্রতিমা 7টায় নিরঞ্জন হয়, মানে বেরিয়ে গিয়েছে, রোড শো হচ্ছে, রোড শো হতে হতে আমাদের বাজনায় শুধু জাস্ট জয় শ্রীরাম গানটা বেজেছে বলে এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ। তাই জন্য ওরা ঝামেলা অশান্তিটা করেছে। এই তারা যারা এগেনস্ট আছে তারা জাস্ট জয় শ্রীরাম গানটা বাজনায় বেজেছে বলে। পুলিশ কি বল? কিচ্ছু হয়নি। পুলিশ আমাদের এখনো বাড়িতে সবাই আহত, মানে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। আর মেন কথা, পুলিশ লাঠি চার্জ করছে। পুলিশ বলছে তোমরা এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের উপরে টর্চারিং হবে। চার্জটা কোন জায়গাটা? লাঠি চার্জ করেছে শনি মন্দিরের সামনে। কেন কেন কেন? ওই আমাদের দুটো মেম্বারকে এমনি বিনা কারণে নিয়ে গেছে। কেন লাঠি চার্জ কেন? লাঠি চার্জ করেছে, আমরা জয় শ্রীরাম গানটা বাজিয়েছি, এটাই হচ্ছে আমাদের মহা অপরাধ। কি বলবেন এই পরিস্থিতি যদি তৈরি হয় কালী পুজোর ভাসানে? মানুষ তো সবাই পাড়ায়, সবাই তো আতঙ্কে আছে, পাড়াতে সবাই আতঙ্কে আছে। আজকে সবাই আজকে ঘর ছাড়া আছে। আগাগোড়াতে এগুলো হয়ে আসছিল, এখন ক্রমশ সংখ্যায় কম যে হয়ে যাচ্ছে, রাস্তা ওদের হয়ে যাচ্ছে, 20 হাত দূরে বাজি ফাটিয়েছে, সেইটা এখন ওরা সব লোকজন দাঁড়িয়ে একটা ঝামেলা করার সৃষ্টি তৈরি করে। পুলিশের যে ঢুকে যাওয়া এবং পুলিশের অতি সক্রিয়তার যে অভিযোগ করছে, পুলিশ তো 2 জন দেওয়ার কথা ছিল, তারাই নিয়ে যায় পারমিশন করানো, কিন্তু এটা হয়েছে ওরা করেছে। তাদের যেটা অভিযোগ যে এই গোটা ঘটনায় বেশ কয়েকজন তারা জখম হয়েছে, তাদের পুলিশ লাঠিচার্জ করেছে এবং সেই লাঠিচার্জের জেরে তারা জখম হয়েছে। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও কিন্তু পুজো কমিটির যারা উদ্যোক্তা তারা তুলছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, রাজারহাট। সলিলদা, আপনি দেখলেন কাকদ্বীপ হোক বা রাজারহাট, দুক্ষেত্রেই কিন্তু পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। যদিও দুক্ষেত্রেই পুলিশ অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু প্রশ্ন হলো একটা বিসর্জনের শোভাযাত্রা এরকম পরিস্থিতি হবে কেন? কাকদ্বীপ রাজারহাটের কাকদ্বীপের ঘটনা আলাদা, কিন্তু রাজারহাটের সঙ্গে তুমি কাকদ্বীপের তুলনা করতে পারো না, রাজারহাটের সঙ্গে তুমি কুচবিহারের তুলনাটা করতে পারো। যদি পুলিশের যদি প্রোঅ্যাক্টিভ যদি হয়ে থাকে, যদি লাঠিচার্জ করে থাকে এবং কোন ক্ষেত্রে কি অবস্থায় করেছে, লাঠিচার্জ করার কোনো প্রয়োজন আছে কিনা আমি সংবাদ মাধ্যমকে বলবো, যদি সেটা বার করতে পারে তাহলে কিন্তু বলা যাবে যে কুচবিহার আর রাজারহাট কিন্তু একটা প্যারিটি রয়েছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবার তোমার রইল কাকদ্বীপের ঘটনা। দেখো কাকদ্বীপে যেটা মানে এটা কী ধরনের ক্রাইম ওয়ার্ক আমি বুঝতে পারছি না। ওই যেখানে ওই প্যান্ডেল হয়েছিল ওখানে কোনো সিসিটিভির কভারেজ ছিল আশেপাশে কোনো? তাহলে সোর্স ওয়ার্কটা খুব ভালো সোর্স ওয়ার্ক, যে সোর্স ওয়ার্ক যে ক্রাইম ওয়ার্কের উপর ভিত্তি করে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যেটা মণিশঙ্কর যেটা শাসক দলের যে প্রতিনিধি আনঅফিসিয়াল অবশ্য, উনি যেটা বললেন যে এটা তদন্ত হওয়া দরকার, সত্যিই এটা তদন্ত হওয়া দরকার এবং সাজানো ঘটনা কিনা সেটাও দেখা দরকার, এবং সাজানো গ্রেপ্তারিটাও সাজানো কিনা সেটাও দেখা দরকার। সঠিক বলেছে মণিশঙ্কর, আইনজ্ঞ, আইনবিদ। সুতরাং উনি যেটা বলেছেন আমার মনে হয় এর মধ্যে কোনো কনককশন আছে কিনা সেটাও দেখতে হবে। তদন্তে কি উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, কিন্তু দেখুন অশান্তি এড়ানো গেল না, সেটা এই বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে। যে কোনো দিন রাজ্যে শুরু হতে পারে এসআইআর, আর এই দুদিনের যে বৈঠক ছিল সেই বৈঠকের শেষে বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। বিএলওদের আশ্বস্ত করেছে, স্বস্তি দিয়েছে, কিন্তু তারপরেও কড়া বার্তা নির্বাচন কমিশনের। কি কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন সরাসরি জানবো আমরা, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, দুদিনের নির্বাচন কমিশনের বৈঠক পর এইটাই বার্তা, যে কোনো দিন কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে এবং কমিশনের কর্তারা মনে করছেন যে অক্টোবরেও হয়ে যেতে পারে এই এসআইআর এর ঘোষণা এবং নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এসআইআর শুরু হয়ে যেতে পারে। এই প্রস্তুতি নিয়েই কিন্তু তৎপরতা একেবারে তুঙ্গে। অন্যদিকে জানিয়ে রাখি, বিএলওদের ক্ষেত্রে একটা স্বস্তির খবর যে বিএলওরা যারা শিক্ষকও রয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে সেক্ষেত্রে তারা কিন্তু এসআইআর এরই কাজ করবেন, অন্য কাজ করবেন না।
অন্যদিকে আরও একটি বিষয় যে এই সময় কিন্তু যে নির্বাচন কমিশনের হাতেই সমস্ত তাদের কিন্তু নিয়ন্ত্রণ থাকছে। এই নিয়ন্ত্রণ থাকাকালীন কোনো কর্মী যারা এসআইআর এর সঙ্গে যুক্ত বা কোনো আধিকারিককে বদলি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই জারি হয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। জানিয়ে রাখি যে এসআইআর শুরু হলে 3টি ধাপে হবে। প্রথম ধাপে কিন্তু বিএলওরা বিভিন্ন বাড়িতে যাবেন, এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন, তাদের তথ্য জোগাড় করবেন, সমস্ত কিছু গণনা করা হবে এবং সেক্ষেত্রে পুরো কাজ হয়ে গেলে 1 থেকে 1 মাস বা 35 দিন লাগতে পারে সেক্ষেত্রে। তারপর কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ পাবে এবং খসড়া তালিকা প্রকাশ পাওয়ার পর যদি কোনো ভোটার মনে করে যে তার নাম ভেতরে সংযোজন করা হয়নি বা কোনো ভুল রয়েছে বা রাজনৈতিক দলের তরফ থেকে যদি কোনো আপত্তি তোলা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা দেখা হবে। তারপর সমস্ত আপত্তি নিয়ে 3rd ফেজে কিন্তু ইআরও সমস্ত বিষয় দেখবেন, সমস্ত যাচাই করার পর কিন্তু পরবর্তীতে 1 সপ্তাহ পর তারপর ফাইনাল চূড়ান্ত একটা যে ভোটার লিস্ট সেটা বেরোবে। অর্থাৎ করতে 3টে ধাপে কিন্তু এই এসআইআর হবে। অর্থাৎ এবং আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু হেল্প ডেস্ক একদম শুরু করা হবে, রাজ্য জুড়েই শুরু করা হবে, জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শুরু করে একেবারে ইআরও দপ্তর যেখানে রয়েছে এসডিও বিডিও দপ্তরে কিন্তু একদম হেল্প ডেস্ক তৈরি করা হবে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। কোনো তাদের কাছে কোয়ারিজ থাকলে, তারা যদি কিছু জানতে চান ভোটার তালিকা সম্পর্কে তাদের নামের ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই হেল্প ডেস্কে সেটা যোগাযোগ করতে পারবেন। সেই হেল্প ডেস্ক নাম্বারও কিন্তু ঠিক এসআইআর শুরু হওয়ার পরই কিন্তু দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। অর্থাৎ নির্বাচন কমিশনের যেটা বার্তা যে এসআইআর শুরু হলে কোনো আধিকারিককে বদলি করা যাবে না এবং সমস্ত ক্ষমতা থাকবে কমিশনের হাতে। একদিকে নির্বাচন কমিশনের এই কড়া বার্তার কিছুদিন আগে আমরা দেখেছি 600 অনিচ্ছুক বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আর যখন থেকে এসআইআর নিয়ে চর্চা শুরু হয়েছে তখন থেকে বিরোধী হোক বা শাসক প্রত্যেকেরই নিশানায় সেই বিএলও। কে কি বলেছেন শোনাবো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন, যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন। তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ, তারা কিন্তু দলের যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন ওই বিএলওর সাথে ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে। একটা গন্ডগোল পাকাচ্ছে এরা। বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা। বিএলওরা সবাই ভাববেন না যে স্কুল টিচার শুধু আমার লোক, এরকম না। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে बिहार विभिन्न जिले। एक एक वार्ड का एक बूथ लेवल ऑफिसर है। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। 34 नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी, तो 35 नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी, 35 नंबर पार्ट में ही रहते हैं। 36 नंबर पार्ट में है दीदी मोनी, हमारे शास्त्री शिक्षा निकेतन स्कूल का जो है चंदना दास मोहंती। 37 पार्ट का रवानंद तिवारी। 38 नंबर पार्ट का उसी पार्ट का है रवि, हम लोग का मास्टर रविंद्रनाथ, वो है हमारे 38 नंबर पार्ट। इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया, ये कोई पार्टी अपॉइंटमेंट इनको नहीं किया, इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के लिए।
যে প্রশ্নটা সামনে এসেছিল যে এই রাজনৈতিক চাপে বিএলওরা তারা সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে তো, আমি সলিলদার কাছে যাব। সলিলদা, কি মনে হয় কমিশনের এই কড়া বার্তার পর বিএলওরা তারা নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে কাজ করতে কি পারবে? আমার যেটা ধারণা এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটাই আমি বলছি, এরা পারবে না। দেখো, কারণ এই সম্ভব নয়। কারণ এসআইআর বলছে যে যবে থেকে এসআইআর স্টার্ট হবে, এই বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে যবে থেকে, ততদিন পর্যন্ত কেউ তাদের টাচ করতে পারবে না এবং তাদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রেও তাদের যেতে হবে না। তারা কেবল এসআইআর করবে, এসআইআর পরে ইসিআইয়ের যে ক্ষমতা আছে তার ফলে স্টেট গভর্নমেন্ট কিছু করতে, কিন্তু পরে এই যে তাদের পেছনে লোক লাগিয়ে দেওয়া হলো, বিএলএ লাগিয়ে দেওয়া হলো বা কাউকে দেওয়া হলো, ওই যে একজন নেতা বললেন, শাসক দলের নেতা পরিষ্কার বলে দিলেন যে ফর্মটি যদি কেউ না থাকে ফর্মটা নিয়ে তার ডিটেলস পার্টিকুলার যা চেয়েছে দিয়ে সই করে পাঠিয়ে দেবে। যে করবে না তারপরে ইসিআই যখন চলে যাবে তারপরে কি হবে এই লোকগুলোর? এখানেই তারা কিন্তু সন্দিগ্ধ এবং এখানেই তারা আশঙ্কিত, এখানেই তারা কিন্তু খুব ভয় পাচ্ছেন। বিএলওরা খুব ছাপোষা মানুষেরা, কেউ প্রাইমারি টিচার, কেউ মধ্য পর্ষদের কোনো স্কুলের টিচার বা এইভাবে তাদের সংসার চলে। আজকে যদি কেউ যদি কুচবিহারে তার বাড়ি থাকে এবং তাকে যদি ভবানীপুরের একটা প্রাথমিক বিদ্যালয়ে বদলি করে দেয় কলকাতায়, তাহলে বলুন তো তার এখানে একটা আলাদা সংস্থান, ওখানে আলাদা সংস্থান, তার তো সংসারই চলবে না। সুতরাং তারা আতঙ্কিত, কিন্তু এটা লেজিটিমেট একটা গ্রাউন্ড রয়েছে, সেইটা কিন্তু ইসিআইকে দেখতে হবে, সহানুভূতির সঙ্গে দেখে কিন্তু এসআইআরটা এই বিশেষ নিবিড় সমীক্ষা যেটা সম্পূর্ণ করতে হবে। এটাও প্রয়োজন যে এই এসআইআরটা একান্ত দরকার। 2005-এর যে সংখ্যা ছিল জনসংখ্যা, তার দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এই 2025-এ, সেটাও কিন্তু স্ক্যানারে রয়েছে, ইসিআইয়ের স্ক্যানারে রয়েছে। আমার মনে হয় অ্যাট এনি কস্ট ইসিআই কিন্তু এই এসআইআর করে তবে ছাড়বে। যদি না করতে দেয়া হয়, যদি দেখা যায় যে আইন শৃঙ্খলার জন্য এই ভোটের দিন শেষ দিন পর্যন্ত পেরিয়ে গেছে, তারপর কিন্তু যা সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না রাজ্য সরকারের পক্ষে। মণিশঙ্কর দা, মানে এসআইআর হবে খুব স্বাভাবিক, যারা ভুয়ো রয়েছে, যারা অবৈধ ভোটার রয়েছে তারা বাদ যাবে, এটাই তো খুব স্বাভাবিক। তাহলে এত হুমকি হুঁশিয়ারি কেন? না, এত হুমকি হুঁশিয়ারি ব্যাপারটা নয়। দেখুন, আর্টিকেল 324, 325, 326 পরিষ্কার রিভিশনের কথা বলা আছে। আমার কথা হচ্ছে যে এই যে আমরা পল সায়েন্সে পড়তাম যে সভা সমিতিগুলো হয়, বিভিন্ন রাজনৈতিক দল করে, কেন করে? তিনি একটা রাজনৈতিক দল, তিনি জনমানুষে একটা প্রভাব ফেলার সৃষ্টি করে যে কেন আমাকে ভোটটা দেবে। আমি বলছি যে পলিটিক্যাল যারা লোক, তারা পলিটিক্যাল ডিসিশন তারা একটা মেকআউট করবে, তাদের একটা পলিসি মেকআউট করবে, যেখানে ফ্রি হ্যান্ড কনস্টিটিউশনে বলা আছে যে যাই বলুক না কেন, আপনার কাছে সমস্ত অ্যাপারেটাস আছে, আপনি স্বচ্ছভাবে সেটা করুন, তাতে বিরোধীদের বদলি স্থগিত করে করুন বা আরও সুপ্রিম কোর্ট থেকে আরও অর্ডার নিয়ে আসুন, আপনার হাতে অনেক ক্ষমতা আছে। কিন্তু আপনি এইটা করব করে ভোটের দিন এগিয়ে আসছে, এত কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বলছেন না তর্কগুলো কেন হচ্ছে, তখনই হচ্ছে বিজেপির দ্বারা প্রতিনিধি তারা মনে করছে যেন পুরোপুরি ইলেকশন কমিশন তাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছে তারা কিভাবে এসআইআরটা করবে, যার জন্য তারা 1 কোটি 1.5 কোটি পুরো হিসাবটা জনমানুষকে দিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করছে। ফলে আমি বলবো যে ফেয়ারভাবে এসআইআরটা যদি করতে হয় তাহলে এই ধরনের মন্তব্যগুলোকেও মানে আটকাতে হবে। যেমন অরূপ চক্রবর্তী বলল, বাঁকুড়ার এমপি, তিনি বলছেন যে মানে মণিশঙ্কর, আমি একটা কথা বলি, আপনি বিজেপির কথা বলছিলেন, মানে হুমকিতে কিন্তু তৃণমূলও পিছিয়ে নেই, আমরা দেখিয়েছি সেটা। তাহলে এখানে ইলেকশন কমিশনের তাহলে কিছু করার নেই। যদি মনে হয় যে পিপল রিপ্রেজেন্টেটিভরা তারাও এটা কথা বলতে পারে, তাহলে ইলেকশন কমিশন কি করছে, তাহলে তো বলেই যাবে সেটা করুক। আচ্ছা, সিম্পল শুরু করছি যে দিদিকে বলো ওঝা আসবে, ভূত পালাবে, ভূতের ভোটে জেতার দিন শেষ। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট পরিষ্কার পাওয়ার দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অ্যাট এনি মোমেন্টে এসআইআর করার। সবকটা দল মিলে সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট ম্যাটারে ইন্টারফেয়ার করেনি। মানুষ ডিটারমাইন করবে যে আজকে মানুষ ঠিক করে নিয়েছে যে গভর্নমেন্ট তাড়িয়ে গভর্নমেন্ট প্রতিষ্ঠা হবে, তাহলে গুড গভর্নেন্স আসবে। এবং যে বিএলওরা
যারা কাজ করবেন তারা ডিম ধরা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমপ্লয়ি। তারা যদি ঠিকঠাক কাজ করে কোনো অসুবিধা নেই, তারা যদি ভুলভাল কাজ করে, শাসক দলের অনুপ্রাণিত হয়ে কাজ করে বা শাসক দলের অনুপ্রেরণায় কাজ করে, ম্যাডাম অনুপ্রেরণা নিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে পেনাল অ্যাকশন হবে, কোয়াইট নর্মাল। আবার এখান থেকে দাঁড়িয়ে একটা কথা আমি বলতে পারি, বিএলওদের ক্ষেত্রে বলেছে যে বদলি করা হচ্ছিল, ইলেকশন কমিশন বলেছে বদলি করা হবে না। এবার তার থেকে এক স্টেপ এগিয়ে পার্টির তরফ থেকে একটা কথা বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি, কোনো বিএলও তার কাজের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে তিনি যে স্বচ্ছভাবে কাজ করে এবং স্বচ্ছভাবে কাজ করার জন্য এই রাজ্য সরকার যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তাকে বিনা পয়সায় আইনি সহায়তা আমরা দেব। কিন্তু যদি কাজ গোলমাল করে, উল্টোপাল্টা কিছু করে, তার চাকরি যাতে না থাকে, তার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ যা যা নেওয়া আমরাই নেব। সরকারের মতই কথা বললে তুমি আইনি সহায়তা না, আইনি সহায়তা দেব। তারপরে তুমি আলটিমেটলি বলছো আমাদের হয়ে কাজ করো। সরকার যা না না, তার মানে তুমি বলছো তোমাদের হয়ে কাজ করো। না, তুমি নিউট্রাল হয়ে কাজ করার কথা বলবে না। আপনি আমাদের হয়ে, আপনি আরে তরুণ, তুমি আলটিমেটলি কি বলতে চাইলে, তোমরা আমাদের হয়ে কাজ করো, আমরা বিনা পয়সা আইনি সহায়তা দেব। এটা তো হয়ে গেল, তুমি তো টপ দিলে, তুমি তো প্রভাব করলে একদম। মানে তরুণ জ্যোতি এবং মণিশঙ্কর দার বক্তব্য থেকে আমি একটু সৈকতের কাছে যাব। সৈকত, মানে এখানে তো প্রশ্নটা হলো তাহলে বিএলওরা কার দিকে যাবে? যে কারণে এসআইআর, সেই কারণটা মানে সেই পারপাসটা সলভ হবে কি? কারোর দিকে বিএলওদের জীবন বিপন্ন, বিএলওদের জীবন বিপন্ন। সরকারি কর্মচারী রায়গঞ্জের একজন মাস্টারমশাই সুইসাইড করেছিল। এই একের পর এক নির্বাচন আসবে, বিজেপি তৃণমূল নিজেদের মতন করে হুমকির রাজনীতি করবে, আর আলটিমেট দিনের শেষে কি জিরো। 21 সালের নির্বাচনে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করব, তারপর ভোট পরবর্তী সন্ত্রাসে সবচেয়ে বেশি খুন হয়ে যাওয়া দলের কর্মী কাদের? বিজেপি। কি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? ফুটো জগন্নাথ। আসলে এসআইআর এর নামে, তোমার বলার সময় বলিনি, এসআইআর এর নামে এই রাজ্যে কমিশন গত 5 বছরে স্বাভাবিকভাবে যে মৃত ভোটারের নাম বাদ দিতে পারতো, সেটা না করে নির্বাচন কমিশনের এমন ভূমিকা দেখছি, তাতে মনে হচ্ছে বিজেপির একটা পারপাসফুল এজেন্ডা, হিডেন এজেন্ডা রয়েছে, যাতে আসল ভোটার, গরিব ভোটার, প্রান্তিক ভোটার, পরিযায়ী ভোটার তারা বাদ চলে যায়। আর তৃণমূল কি চায়? এক মিনিট, এইটা করে আসল ইস্যুগুলোকে নজর ঘোরানোর চেষ্টা। এইটা তৃণমূলের রক্ষা কবচ, এসআইআরটা তৃণমূলের রক্ষা কবচ। তৃণমূল চায় ডায়মন্ড হারবার মডেল বাঁচাতে, ভুয়ো ভোটার বাঁচাতে, আর বিজেপি চায় আসল ভোটার বাদ দিতে। আমরা বলছি আসলে এই এসআইআর এর নামে 5 বছরের তৃণমূল ব্যর্থতাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে আছে দেবস্মিতা, 5 বছরে তৃণমূল কংগ্রেস এই সরকার নারী নির্যাতন, ধর্ষণ ঘটনায় ঘরে ঢুকে গেছিল। বিজেপি এসআইআর এর নাম করে চুরি দুর্নীতি থেকে নজর ঘোরাচ্ছে। আর পিসিবাই মুখে কবে ঢোকাবে? পিসিবাই মুখে ঝাড়া চলছে। আর এখন ইন্ডিজোর দাদা, ইন্ডিজোর এই রাজ্যের শিক্ষকরা বেশ এই জায়গা থেকে বিএলও নিয়ে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, কি বলেছেন একবার শোনাবো, শুনুন। এই যে ফ্রেশ ভোটার যারা থাকবেন অ্যালাউড, ন্যায্য, কিন্তু ভুয়ো ভোটার আমরা এখানে কোনো অবস্থায় অ্যালাউ করতে প্রস্তুত নই। আমরা তো তৃণমূল কংগ্রেস থেকেই প্রথমে বলেছি যে একেবারে ন্যায্য ভোটারদের ভোটার লিস্ট হবে। সিপিএম যারা এই বিষয়, বৈজ্ঞানিক রিগিং শব্দটাই সিপিএমকে দেখে বাংলায় তৈরি হয়েছিল। বৈজ্ঞানিক রিগিং, সায়েন্টিফিক রিগিং, যত রকম ভুয়ো ভোটার সম্ভব। এক লোক 4 জায়গায় ভোট দিচ্ছে, 40 বার ভোট দিচ্ছে, মরা লোক ভোট দিচ্ছে, জ্যান্ত লোক ভোট দিতে পারছে না। মনে আছে বহুতলগুলোকে তালা মেরে রেখে দিত সিপিএম ক্যাডাররা, তারা এসছে আজকে তুলসী তলায় দিয়ে বাতি, সিপিএম আজ সাজছে সত্যি। আমি এই ক্ষেত্রে অবশ্যই সৈকতের রিয়াকশন নেব, কিন্তু তার আগে আমি একটু সলিলদার কাছে যাব। সলিলদা, প্রশ্নটা হচ্ছে নিরাপত্তা। কারণ প্রতিটা ভোটে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী আসে এবং সেই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে কে? রাজ্য পুলিশ। তাই কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখাও যায় না। ভোটের দিন একেবারে সকালবেলা সেই চিত্র, মানে আমাদের কাছে সেই ফুটেজ আসে। কিন্তু দেখুন, এই যে বিএলওদের এই হুমকি, হুঁশিয়ারি, সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নির্বাচন কমিশন দিতে পারবে তো? দেখো, তুমি যদি প্রত্যেক বিধানসভা নির্বাচন এবং প্রত্যেক লোকসভা নির্বাচনে কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকে, যাকে যা নিরাপত্তা দেওয়ার সব দেয়। তাতে কি হত্যা কিছু কমেছে? দিনের পর দিন বেড়ে চলেছে। কারণটা কি? কারণ এই সেন্ট্রাল ফোর্সকে গাইড করে কিন্তু স্টেট পুলিশরা, এবং স্টেট পুলিশই তাদের নিয়ে যায়, জায়গা মতো নিয়ে যায় কেউ। এবং যদি পান্ডুয়ার কাউকে যদি সিকিউরিটি দিতে হয়, সেই পান্ডুয়ার সেই গাড়ির যারা পাইলট থাকবে তারা আসবে কিন্তু বারাসাত থেকে, তারা রাস্তা চিনবে না, সেই ম্যানেজমেন্টটা কিন্তু করা থাকে। সুতরাং আমার মনে হয় না
যে নিরাপত্তা মানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। এবং খালি তাই না, ভোট তো আজ আছে কাল নেই, ভোটের সময় যখন চলে যাবে, যখন ইসিআই চলে যাবে, যখন ইলেকশন কমিশনের আওতা থেকে বেরিয়ে যাবে, নিরাপত্তা নিয়ে প্রশ্নটা তত দীর্ঘ হচ্ছে বলা যেতেই পারে। সৈকতের রিঅ্যাকশন নেব, তারপর আসছি মনুসংকতা। হ্যাঁ, প্রথমত হচ্ছে তৃণমূল এসআইআর বিরোধী নয়। যদি এসআইআর বিরোধী হতো, সৎসাহস থাকলে বিধানসভার ভেতরে এসআই বিরোধী বিল পাস করবে। তৃণমূল সে কাজ করবে না। দুই, বিজেপি এই রাজ্যে এসআইআর এর নামে তৃণমূলকে তাড়ানোর যে স্বপ্ন দেখছে, সেটাও স্বপ্ন সঠিক হবে না। কারণ এই রাজ্যে বিজেপি এসআইআর এর নামে বাঁচাতে চাইছে। সবটা এসআইআর এর আড়ালে বিজেপি আর তৃণমূল বিজেপি তারা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করবে। আসলে এই রাজ্যে ভুয়ো ভোটারের নাম বদলাতে বিজেপি কারোর কথা একসঙ্গে বললে কারোর কথা শোনা যাবে না। মনুসংকতা অনলাইন হয়েছে তো সৈকত প্লিজ হয়েছে। হ্যাঁ, সৈকত পরে আসো। যে সলিলদা যে কথাগুলো বলছিল আমি একটু বলবো যে প্রথম কথা হলো যে বিএলরা রাজ্য সরকারের অধীনেই থাকবে, সেই ভয়ে তারা কাজ করার সাহস পাবে না। সেন্ট্রাল পুলিশ ফোর্স দিয়ে এখানে ভোট হয়। আমি বলছি যখন বামফ্রন্ট সরকার ছিল সেন্ট্রাল ফোর্সও আসতো না। না সরকার প্লিজ আসতো না। এত ইলেকশন কমিশন তো অ্যাক্টিভ ছিল না। পরিবর্তনটা শুরুতে কিন্তু হয়েছে। না বলছি পরিবর্তনটা কিন্তু হয়েছে। এসআইআর এখনো শুরু হয়নি, তার আগেই তপ্ত রাজনীতি স্টুডিওতেও সেই পরিবেশ। আদালতে অস্বস্তিতে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। কি হলো আজ হাইকোর্টে জানবো, সরাসরি চলে যাব পাপিয়ার কাছে। পাপিয়া, রক্ষা কবচ প্রত্যাহার করা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 26-এর বিধানসভা নির্বাচনের আগে অনেকেই মনে করছেন শুভেন্দু অধিকারীর অস্বস্তি বাড়ল। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করতে গিয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি বলেন যে কোনো বক্তব্য থাকলে লিখিত আকারে জানাতে হবে সোমবারের মধ্যে, কিন্তু কোনো অন্তর্বর্তী নির্দেশ অনন্তকাল ধরে চলতে পারে না। পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি রাজশেখর মান্থার দেয়া রক্ষা কবচ প্রত্যাহার করে নিল হাইকোর্ট। মানিকতলা সহ মোট 4টি মামলার তদন্তে সিবিআই এবং রাজ্যের যুগ্ম এসআইটি গঠন আদালতে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করল আদালত। না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জোরে উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে, যে প্রোটেকশন জোরে। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআরগুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে নাকি শুভেন্দু অধিকারীর দ্বারা ওর এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পার্সন নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল। বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলবো। তরুণজ্যোতি, যে কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এবং শুভেন্দু অধিকারী 2021-এর মে থেকে 27শে নভেম্বরের মধ্যে তিনি মামলা হয়েছে তার নামে 26টা মিথ্যে মামলা, যার ভিত্তিতেই তিনি মামলা করেছিলেন, পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এত অভিযোগ পরপর শুভেন্দু অধিকারী করছেন, এবার তো আর কোনো অসুবিধাই রইল না এফআইআর দায়ের করতে। না, প্রথমেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুভনন্দন জানাই। রাজ্য সরকারের করা 19টা মামলা, তারপর মধ্যে 15টা মামলা আজকে কুয়াশ হয়েছে, 4টে মামলা এসআইটি ফর্ম হয়েছে। এটাকে যদি তৃণমূল কংগ্রেস জয় হিসাবে দেখে, তাদের আইনের ধারণা নিয়ে আমার সন্দেহ আছে। এদেরকে শুভনন্দন। আর একটা ভুল হচ্ছে, এটা হাফ ট্রুথ, যে রক্ষা কবচ দেখো, রক্ষা কবচ বলে কিছু হয় না। এটা ইন্টারিম প্রোটেকশন ছিল। অর্ডার হ্যাজ রিচ ফাইনালিটি, ফাইনাল অর্ডার আজকে চলে এসছে। 15টা মামলা খারিজ হয়ে গেছে, 4টে মামলা রাজ্য এবং কেন্দ্র মিলে একটা এসআইটি ফর্ম হয়েছে। সুতরাং জয় যদি বলা হয় শুভেন্দু অধিকারীর হয়েছে। আর সেকেন্ড ভুল যেটা হয়েছে, যে বলা হচ্ছে জাস্টিস মান্থা সাহেবের অর্ডার, সেই অর্ডারের অনুযায়ী হয়েছিল না। জাস্টিস মান্থা সাহেব একটা অর্ডার দিয়েছিলেন, সেই অর্ডারটা ডিভিশন বেঞ্চে টেস্ট হয়েছে, সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার। অ্যাজ পার ডক্ট্রিন অফ মার্জার এই রক্ষা কবচ যেটা তোমরা বলছো ইন্টারিম অর্ডার যেটা, সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাফার্ম করেছিল। আবার বলছি, আজকের জয়টা বেসিক্যালি শুভেন্দু অধিকারীর জয়। যে মামলাগুলো ছিল সে মামলাগুলো খারিজ হয়েছে, তিনি জিতেছেন। এবার কল্যাণবাবু তো রাজ্য সরকারের পুলিশের হয়ে দাঁড়ায়, মুখ বাঁচানোর জন্য কিছু তো বলতে হবে, তার জন্য তিনি আজকে এই কথাগুলো বলছেন। দেখো, কেউ যদি অন্যায় করে কিছু করে তার বিরুদ্ধে কমপ্লেন হবে। আমি যদি নতুন বিএনএসএস দেখি, বিএনএসএস অনুযায়ী
কগনিজেবল কেসে যদি কমপ্লেন হয় কোনো, পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু রেজিস্টার এফআইআর। এই ক্ষেত্রেও শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কোনো অ্যাবসলিউট মানে ওই ইন প্রোটেকশন ছিল না। ছিল কি, যদি কোনো কমপ্লেন হয় হাইকোর্টে জানাবে, হাইকোর্টের পারমিশন নিয়ে হবে, ইন্টারিম প্রোটেকশন ছিল। সেখানে হাইকোর্টে এরা গেছিলো, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। কালকে যদি আবার মিথ্যে মামলা হয়, আবার হাইকোর্টের দরজা খোলা আছে। সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মক্কেলদের খুশি করার জন্য একটা মিথ্যে কথা বলছেন, এবং তৃণমূলের যারা নেতা নেত্রী আছে, খুচরো চোর, চালচোর, ট্রিপল চোরগুলো আছে, তারা লাফাচ্ছে। কারণ বেসিক্যালি দেখো, মানে তৃণমূল হতে গেলে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে, অফিসিয়াল তৃণমূল হতে গেলে বেসিক ক্রাইটেরিয়া। মণিশঙ্কর দার কাছে আসবো। মণিশঙ্কর দা, তরুণজ্যোতি বলছে জয় পরাজয়ের কোনো গল্পই নয়, উল্টে জয়ই হলো শুভেন্দু অধিকারীর। তরুণজ্যোতির সঙ্গে আমি একটা জায়গায় ডিফার করবো। দেখুন, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তার এগেনস্টে অনেক চার্জেস আসবে, অ্যালিগেশন আসবে, সেগুলো যাতে না আসে তার জন্যই গেছে। এক, দুই হচ্ছে তরুণজ্যোতির কাছে আমি একটা বলবো যে এই যে দেখুন এরকম কথা আছে যে 1000টা যদি দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যায়, একজন নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। আমি বলছি যখন কোয়াশ হচ্ছে 15টা মামলা, হাইকোর্ট ঠিক অর্ডার দিচ্ছে, হাইকোর্ট ঠিক নিরপেক্ষ বিচার করেছে, 4টে মামলা যদি হাইকোর্ট বলে দেয় সেটা কোয়াশ না করে থাকে, সেটাও তাহলে হাইকোর্টের পর্যবেক্ষণ যে ওটা প্রাইমা ফেসি এস্টাবলিশ হয়ে গেল তিনি অফেন্স করেছেন। এবারে না অবজেকশন না। আমি বলছি যে দেখুন, আমি বলছি শুভেন্দু অধিকারী সাজা পাবে কি পাবে না সেটা নির্ভর করবে তদন্তের উপর। আবার ক্রাইম করলে আবার কিছু হবে, আমি এটা নিয়ে যাচ্ছি না। আমি বলছি তিনি একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিলেন মানে রাজ্যবাসীর কাছে যে হাইকোর্টটা হচ্ছে আমার, কোনো কিছু হলেই দেখে নেব হাইকোর্ট, যা কিছু হচ্ছে দেখে নেব হাইকোর্ট। মানে না না না, প্লিজ 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 পরে বলবে, আমাকে বলতে দাও। তোমার সময় বলিনি, তোমার সময় আমি বলিনি, তুমি তো নিজে বলেনি। আমি বলছি যে তিনি ন্যারেটিভ তৈরি করেছিলেন শুভেন্দু অধিকারী। তরুণীতে প্লিজ তুমি একটু সাবধানে থাকো, তুমি একটু নিজের স্বাধীনতা রাখো, স্বাধীনতা রাখো, স্বাধীনতা রাখো। আমি বলছি যে শুভেন্দু অধিকারী ন্যারেটিভ তৈরি করেছিলেন, ন্যারেটিভ তৈরি করেছিলেন রাজ্যবাসীর কাছে যে কিছু হলে আমার হাইকোর্ট আছে। হাইকোর্টটা যেন এই মুহূর্তে আমি বিরত করছি। এবার আপনাদের সামনে রাখবো সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন যে বিজেপি শুভেন্দু অধিকারীর পাশেই আছে, প্রয়োজনে আমরা জেলে যাব। দেখুন, হাইকোর্টের ব্যাপার, এ বিষয়ে আমি এটাই বলবো যে বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে ঢোকাতে পারে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিলদা, একদিকে রক্ষা কবচ প্রত্যাহার করা হলো শুভেন্দু অধিকারী এবং বিরুদ্ধে 15টা যে মামলা ছিল সেটাও খারিজ হয়ে গেল আজকে আদালতে, এরপর কি হবে? দেখো, আদালতের এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইন জুরিসপ্রুডেন্স। দেখো, আমি বলছি 3টে দিক আছে। দেখো, 1 নম্বর হচ্ছে, দেখো 15টা কেস কিন্তু আউটরাইট কোয়াশ করে দিয়েছেন। 4টে কেসকে বলেছেন যে সিবিআই এবং স্টেট পুলিশ একজন করে ইন দ্য র্যাঙ্ক অফ পুলিশ সুপার থাকবেন, তারপরে সিট গঠন করতে বলেছে। 3rd পয়েন্ট, যেটা শুভেন্দু অধিকারীর যদি কোনো কিছু বক্তব্য থাকে সেটা উনি সোমবার লিখিতভাবে কোর্ট আদালতকে জানাতে হবে। এটা ঠিক নয় যে ওনার রক্ষা কবচ উঠে চলে গেল আর পটাপট যা হয় কেস করে দেবে, কেউ যার ইচ্ছা সে কেস করে দেবে। সেটা আমার যেটা মনে হয়, আইনের যদি সামান্য আমার যে জ্ঞান আছে তাতে আমার মনে হয় সেটা কিন্তু বলেননি। এবং এটাও ঘটনা যে একটা ইন্টারিম অর্ডার মানেই হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন আদেশ, সেটা মাসের পর মাস, বছরের পর বছর চলতে পারে না। এটাই বলছি আমি, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইন জুরিসপ্রুডেন্স। সুতরাং আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা আছে, সম্মান আছে, আমাদের ভক্তি আছে। সুতরাং আদালত কখনো মানে ট্রাভেস্টি অফ জাস্টিস নয়। আমি সৈকতের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো তৃণমূল বলছে তৃণমূল এবং রাজ্য সরকারের আবেদন মান্যতা দিল হাইকোর্ট। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আমি হাইকোর্টের রায়ে হ্যাপি। মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত 5 বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল, হাইকোর্ট সেই মামলার মেজর পোরশনকে কোয়াশ করেছে। বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে। রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল, এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে। আবার মিথ্যা মামলা করলে
আবার হাইকোর্টে যেতে আমি পারবো, সে লিবার্টিও হাইকোর্ট দিয়েছে। অতএব দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, মমতাকে প্রাক্তন করবো, ওর ভাইপোকে জেলে পাঠাবো। একজন ব্যক্তি কোনো মামলায় রক্ষা কবচ পেতে পারেন, একজন ব্যক্তি একাধিক মামলায় ক্ষেত্র বিশেষে রক্ষা কবচ পেতে পারেন, কিন্তু একজন ব্যক্তি ভবিষ্যতে কি করবেন সেটা না জেনে আদালত কখন রক্ষা কবচ দেন, কিভাবে রক্ষা কবচ দেন? জাস্টিস জয় সেনগুপ্ত মাননীয় বিচারপতি তিনি বলেছেন এটা চলতে পারে না অনির্দিষ্টকালীন, ফলে তিনি সরিয়ে দিয়েছেন। তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন, আর 5টি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন, এসআইটি তদন্ত করবে ওই কেসগুলো। অর্থাৎ শুভেন্দুবাবু এই জাস্টিস মান্থার এই রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা, অশালীন কথা, প্ররোচনামূলক আচরণ একের পর এক করে এসছেন এবং আইনকে তোয়াক্কা করেননি, আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে। অর্থাৎ সৈকত, একদিকে তৃণমূল বলছে যে যেভাবে শুভেন্দু অধিকারী লাগাম ছাড়া মন্তব্য করেন তাতে এতদিন যে অসুবিধা হচ্ছিল এবার আর কোনো বাধা রইল না, এফআইআর করা যাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং বিজেপির বক্তব্য পুরোটাই তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা, যেটা বিরোধী দলগুলোর সঙ্গে তৃণমূল বরাবর করে। না, আমি বলছি তৃণমূল বিজেপি উভয়ে এই খেলাতে সিদ্ধহস্ত। আইনের চোখে সংবিধান প্রদত্ত আমাদের দেশের যে আইন ব্যবস্থা তাতে সকলের প্রতি সমান বিচার হওয়া উচিত। দুর্ভাগ্যজনক আমাদের দেশ এবং রাজ্যে 80% এমএলএ এমপি যাদের বিরুদ্ধে ক্রিমিনাল অভিযোগ রয়েছে তারা আইনের সম্মুখীন হতে চাইছেন না। কিসের এত ভয়? যিনি এত পুলিশ নিয়ে ঘুরে বেড়ান, তিনি তাকে একজন চড় মেরেছিল, তার ডেড বডি 3 বছর পর পাওয়া গেল, তিনিও রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিসের এত ভয়? যিনি তার দেহরক্ষী সুইসাইড করছে তার তদন্তের সম্মুখীন হতে ভয় পাচ্ছেন। কিছুই হবে না পেপিয়ে দিই। রাজ্যের সরকারের হিম্মত নেই শুভেন্দুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার, সময় দুর্নীতির তদন্ত করবার, 18টা পেট্রোল পাম্পের সোর্স অফ ইনকাম জানবার। ঠিক তেমন ইডি সিবিআইরও হিম্মত নেই যে কোটি টাকার ঝাড়বাতির সোর্স অফ ইনকাম কোথায়, 13টা প্লটের মালিকের সোর্স অফ ইনকাম কোথায়। এইসব আইনের চোখে সমস্ত জায়গায় নিজেরা ম্যানেজ করে রাখছে। এরা কেন ইডি সিবিআই তদন্ত শেষ করতে পারছে না? একদম আমি তরুণজ্যোতির রিঅ্যাকশন নেব। তরুণজ্যোতি, না, সৈকত দা এতগুলো কথা বলছেন যে কিছু হবে না। সৈকত তো রাজনৈতিক কর্মী, আমি জিজ্ঞেস করছি সৈকত দার নামে কতগুলো মামলা আছে? সৈকত দার দলের নেতাদের উনার সতীর্থতার নামে কতগুলো মামলা আছে? কতগুলো মামলা আছে? কেন মামলা আছে? দাদা, যখন তোমরা সরকারে ছিলে সম্পত্তির কথা বলছো না, চন্দন বসুর সম্পত্তির উৎস কি? চন্দন বসুর সম্পত্তির উৎস কি? তোমাদের দলের লোকগুলো বেশিরভাগ কাজ করে না। মণিশঙ্কর দা, সবাই মিলে একসঙ্গে নয়, বিরত করছি, সবাই মিলে একসঙ্গে নয়, একসঙ্গে নয়। মণিশঙ্কর দা, তোমরা কাপুরুষ, তোমরা টাকা পাও করতে গিয়ে তোমরা ক্রিমিনাল টাকা বানিয়েছো, তোমাদের পরিবারে চড়ি যাটো, আইনের সামনে তোমাদের পরিবারে চড়ি যাটো, টাকাটা পাও। শুভেন্দু অধিকারী দলের বেশিরভাগ কথা জেলের ভিতরে টাকা আসে করতে গিয়ে, সংবিধান প্রদত্ত নিরপেক্ষ টাকা আসে। সবাইকে বিরত করছি। এবার মণিশঙ্কর দা, প্লিজ একটু মণিশঙ্কর দাকে বলতে দিন। হ্যাঁ মণিশঙ্কর দা। হ্যাঁ, না, আমি বলছি যে শুভেন্দু অধিকারিণী যে কথাগুলো বলছে সৈকত তো একদমই ঠিকই বলেছে যে তদন্তটা তদন্তর মতো হওয়া উচিত, কিন্তু সিবিআই আর ইডি আমাদের, আমি বলছি যে অনুব্রত নিয়ে, পার্থ নিয়ে, বালু নিয়ে এত হইচই, কোথায় গেছে সিবিআই তদন্ত, কোথায় ইডির তদন্ত? ফলে আমি বলবো শুভেন্দু অধিকারী, আপনি ভবানীপুরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারান, ইতিহাস তৈরি করেছেন, আবার ইতিহাস তৈরি করুন। একদম, সবাইকে ধন্যবাদ। এবার আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যেই অর্থাৎ শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহারের দিনই শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে না পুলিশের, আপনাদের আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে পুলিশ অনুমতি দিল না। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে বিজেপির সভায় থাকার কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের কাল গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজয় সংকল্প সভা রয়েছে, এখনো পুলিশের অনুমতি পাওয়া যায়নি। সভা করার অনুমতি দিয়েছে গঙ্গারামপুর পুরসভা, খুবই অল্প সময় আগে আবেদন জানানো হয়েছে, তাই অনুমতি নয়। পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন, নতুন দিনক্ষণ ঠিক করে আবেদন করলেই অনুমতি দিয়ে দেওয়া হবে। বক্তব্য দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তালের। পারমিশন দেয়নি, আমরা যাব, আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি আছে? মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না, মাইক ব্যবহার করবো না, সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো, বিজয়া জানাবো, দীপাবলি জানাবো, এর জন্য কি পারমিশন লাগে নাকি?
ধারা 163 তো নেই, ধারা 163 থাকলে 5-এর বেশি যাওয়া যাবে না। তো করতে দেন না, 2-3 মাস করবে, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে। পৌরসভা তো তৃণমূল কংগ্রেসের রয়েছে, তাহলে পৌরসভা যদি অনুমোদন দিয়ে থাকে তাহলে প্রশাসন আটকাচ্ছে কেন? তাহলে প্রশাসনের নিশ্চয়ই ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না, বা কোথাও না কোথাও প্রশাসনের নির্দেশ বা প্রশাসনের কোনো আদেশ আছে কিনা বা সেগুলো লঙ্ঘন হচ্ছে কিনা সেই ব্যাপারে আছে। তৃণমূল কংগ্রেস ওখানে হাত গলাবে কেন? প্রশাসনকে কেন? নজর রাখবো আবহাওয়ার খবরে। জগদ্ধাত্রী পুজোতেও বৃষ্টি, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, আর এটি আগামী দিনে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং 24 ঘন্টার মধ্যে বা 26 তারিখে, এই আগামী 24 ঘন্টা 25 তারিখে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।